সকলকে শুভ সকাল। এই রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার, জাস্ট আরবান এবং আমাদের যারা সহ আয়োজক আছে সকলের পক্ষ থেকে আজকে যেহেতু এটা একদম সেন্ট্রাল পজিশনে আছে, প্রচুর জ্যাম আসার একটি বড় সমস্যা। আমরা আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তারা আসছেন, বাট আমরা অন টাইম শুরু করতে পারি নাই, এই জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা এখনই শুরু করে দিব। আজ আপনারা জানেন যে বাংলাদেশে একটা বড় ট্রান্সফরমেশন গত 20 বছর 25 বছর ধরে হচ্ছে। সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাস্টারে আরবানাইজেশন হচ্ছে, এবং এই আরবানাইজেশন হওয়ার ক্ষেত্রে আমাদের একটা কমন বায়াসনেস আছে। সেটা হচ্ছে নগর বলতে আমরা কিভাবে দেখি, এবং এটাকে আমরা সবসময় কিছু নগর প্ল্যানার্সদের হাতে আমরা ছেড়ে দিয়েছি, কিংবা প্ল্যানিং যারা করেন তার হাতে ছেড়ে দিয়েছি। এবং সেটা করতে গিয়ে আমরা দেখেছি যে ঢাকাকেই সবগুলো নগরে ফলো করা হয়। যেহেতু আমি ঢাকার বাইরের সবগুলো নগরে যাই, কাজ করি, তো সকল জায়গায় একটি কমন ট্রেন্ড হচ্ছে যে ঢাকাকে ফলো করা। তারা ঢাকার মতো হতে চায়, এবং ঢাকাতে যারা প্ল্যান করেন তারা আরেক ধরনের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন। এবং বাস্তবতা হচ্ছে যে ঢাকা হচ্ছে পৃথিবীতে আনলিভেবল সিটিগুলোর মধ্যে একটি, যার বর্তমানে এই মুহূর্তে যদি চিন্তা করে থাকেন যে সারা পৃথিবীতে বায়ু দূষণের যেই মাত্রা, সেখানে সাউথ এশিয়া হচ্ছে ওয়ান অফ দ্য টপ। দিল্লি, ঢাকা, এবং দিল্লিতে স্কুল বন্ধ করে দিয়েছে। তো সুতরাং শহর মানে কি, এটা একটি বড় প্রশ্ন যদি আমরা করি। আমি খুলনাতে একটি কাজ করতে গিয়েছিলাম, কালচারাল মডেলিং করতে গিয়েছিলাম। সেখানে আমরা জিজ্ঞেস করেছিলাম সাধারণ মানুষদের শহর মানে কি। কমন উত্তর এসছে শহর মানে বিল্ডিং। কেউ বলেছে শহর মানে হচ্ছে জঞ্জাল, কেউ মনে করছে শহর মানে হচ্ছে গ্রিন নাই, মানে একটা বাইনারি, মোর গ্রিন মানে হচ্ছে যে দ্যার ইজ লেস বায়োডাইভার্সিটি থাকবে। কেউ বলছেন শহর মানে হচ্ছে যে চিকিৎসা করার জায়গা। খেয়াল করে দেখেন তার কাছে শহরটা কি। ইয়াংদের কাছে শহর মানে হচ্ছে পড়ালেখার জায়গা। অনেকের কাছে শহর মানে কি জিজ্ঞেস করেছি, বলছে শহর মানে হচ্ছে যেখানে কর্মসংস্থানের সুযোগ আছে। এবং অন্য যারা আছে তাদের সাথে আমরা যখন আরও কথা বলেছি, আমরা এরকম আরও অনেক মজার এবং খুবই গুরুত্বপূর্ণ এই পারসেপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে তো কেউই বলেন, কারো কাছে শহর মানে হচ্ছে যে এটা হ্যাপনিং হতে হবে, এখানে অনেক মানুষ থাকবে, ঘুম থেকে উঠেই সে এক ধরনের ব্যস্ত জীবন পাবে, অনেক ব্যস্ততা। দ্যাট মিনস শহর মানে হচ্ছে তার কাছে মার্কেট, সব মানে শহরটা হবে মার্কেটের মতো। তো কিন্তু এই শহরের মধ্যে তো মানুষ এখন থেকে যায় কোরবানি এবং রোজার ঈদে। যদি আমরা শহরের দিকে তাকাই, আমরা দেখবো যে এখন আর মানুষজন কিন্তু অত বেশি যায় না, কারণ তার যে না শহরে যে চলে এসছে, তার গ্রামের জায়গাটাও কিন্তু এখন আর নাই। তো সুতরাং শহরের যেই যে মাইগ্রেশন কিংবা নতুন যে সিটিতে যে আসবে, তার থাকার জায়গা, তার নাগরিকত্বের অধিকার, এগুলো একটা বড় ইস্যুজ আছে। শুধুমাত্র লিভেবিলিটি না, শুধুমাত্র গ্রিন সিটি না, কারণ শহর নিয়ে গত 20 বছরে কিছু র্যাটরিকও আমরা শুনেছি আমাদের মেয়রদের কাছ থেকে। গ্রিন সিটি, ক্লিন সিটি, লিভেবল সিটি, সিটি ফর এভরিওয়ান, এই শব্দগুলো খুবই ভেগ। এরকম না যে শব্দগুলো আসলে আমাকে কোনো মিন করে। তো সুতরাং আরেকটা হচ্ছে যে যারা এই শহরে থাকবেন তাদেরকে নিয়ে কি কখনো তাদের জন্য প্ল্যান করা হয়েছে কিনা। যেহেতু জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই অভ্যুত্থানের একটি বড় স্পিরিট হচ্ছে যে মানুষ তার বৈষম্যটা আর দেখতে চায় না। দ্যাট মিনস সে নিজে পার্টিসিপেট করতে চায় সবগুলোতে, সিদ্ধান্তের জায়গা থেকে। এবং যেহেতু এখন অনেকগুলো রিফর্ম কমিটি হয়েছে, বিশেষ করে কনস্টিটিউশনাল রিফর্ম কমিটির সাথে আমরা বসেছি, সে জায়গা থেকে আমরা মনে করি এই যে বৈষম্য কিংবা ইনকাম ডিসপ্যারিটিস কিংবা মানুষের অধিকার, মানবাধিকার, এই সবগুলোর সাথে কিন্তু শহরের একটি সম্পর্ক আছে। এবং বাংলাদেশে 2050-এর পরে যদি 60 থেকে 70% লোকজন শহরে বসবাস করে, তাহলে তার অধিকারকে আমরা কি নগরকেন্দ্রিক চিন্তা করব, না পুরো ব্রডারভাবে চিন্তা করলে তো এই নগরকেন্দ্রিক চিন্তাটা আমার আসলে ভুল হয়ে যেতে পারে। কিংবা আমরা যদি বলি তার অপরচুনিটিস কিংবা একটা এনেবলিং এনভায়রনমেন্ট তৈরি করবো যেখানে মানুষ তার ক্যাপাবিলিটিসগুলোকে এক্সারসাইজ করতে পারবে। তো এনেবলিং এনভায়রনমেন্টটা কি আমরা শহরকে কেন্দ্র করে একটা চিন্তা করতে হবে, কারণ এনভায়রনমেন্টের শহর ইটসেলফ ইজ অ্যান এনভায়রনমেন্ট, কিন্তু আমরা এটা কখনো এইভাবে দেখি না। একজন আজকে আমি আসার সময় একটা প্রশ্ন করছিলাম আমাকে, আমাদের একটা সেশন আছে নগর মানে এটাকে বলে যে এনভায়রনমেন্ট সেন্টার্ড সিটি, আমরা কেন নেচার বেস বললাম না, একটা বড় প্রশ্ন ওনারা করেছেন। সুতরাং নেচার বেস মানে হচ্ছে এটা এখন একটা কমোডিটাইজেশন এবং একটা আইএনজিও ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যে কারণে আমরা বলতেছি এনভায়রনমেন্ট যখন ট্রান্সফর্ম হয় একটা নগর,
তখন গ্রিন স্পেস আরবান স্পেসগুলো নতুন করে তৈরি হয়, সেটাকে আমরা এনভায়রনমেন্টের কাছ থেকে শিখে যদি আমরা একটা নতুন স্পেস তৈরি করতে পারি, সেটা তখন আর নেচার বেস হয় না, বরঞ্চ এনভায়রনমেন্ট সেন্ট্রিক বায়োডাইভার্সিটি কিংবা একটা সিটি তৈরি হয়। সুতরাং এরকম 7টা থিম আমরা ডেভেলপ করেছি। এই ডেভেলপমেন্টের পিছনে একটা কনটেক্সট আছে। আমরা কয়েক হাজার মানুষের সাথে কথা বলেছি এই থ্রু আউট দিস লাস্ট 2 মান্থ। সেখান থেকে যে পাবলিক ন্যারেটিভ এসছে সেটার উপর ভিত্তি করে আমরা 7টা থিম তৈরি করেছি। 7টা থিমে আমরা আজকে ঢাকার এবং ঢাকার বাইরে থেকে প্রায় 250 জন রেজিস্টার্ড ডেলিগেট আসবেন, তারা কথা বলবেন এবং তাদের কথার সাথে আমাদের প্রায় 65 থেকে 70 জন বিভিন্ন সেক্টরের এক্সপার্ট যারা আছেন তাদের সাথে মিলে আমরা একটি নাগরিক ইশতেহার তৈরি করব। এটা আমরা সরকারকে দিব এবং বাংলাদেশে যারা নগর নিয়ে চিন্তা করেন তাদের সাথে আমাদের একটা কন্টিনিউয়াস আলোচনা হবে, যেন আমরা চাই একটা পিপলস ন্যারেটিভ, প্ল্যানিংটা পিপল করবে। তো যে কারণে আপনারা আমাদের আজকের আলোচনায় দেখেছেন যে পুরান ঢাকার পঞ্চায়েত থেকে যারা পঞ্চায়েত যিনি মেম্বার আছেন হুরাইরা ভাই, ওনাকে আমরা দাওয়াত দিয়েছি এবং প্ল্যানার্সরা আমাদের এখানে আছেন, অডিয়েন্সে আছেন, ছাত্ররা আছেন, বিভিন্ন পেশাজীবীরা আছেন। আমরা এই আলোচনার ডায়াসে এই ঢাকার যারা দলিত আছেন, যারা সুইপিং নিয়ে কাজ করে পেশায় আছেন, জেলে আছেন, আরবান জেলে, ঢাকাতে যে আরবান জেলে আছে সেটা আমরা জানিও না, আমরা এদেরকেও সাথে এনেছি। এর সাথে মিলে আমরা একটা পিপলস চার্টার করব এবং এই যে অনুষ্ঠানটা আমরা আজকে আয়োজন করছি, আপনারা দেখবেন যে এই অনুষ্ঠানে তেমন কোনো বড় লোগো নাই, কারণ আমরা কোনো দাতা সংস্থার কাছ থেকে কোনো টাকা নিয়ে আমরা এই প্রোগ্রামটি করছি না। যখন এই দাতা সংস্থার হাত থেকে টাকা নিয়ে প্রোগ্রাম করা হয় তার একটা নিজস্ব এজেন্ডা থাকে। তো যে কারণে আমরা একটা পিপলস চার্টার বলেছি, আমরা গণচাঁদা দিয়ে এই অনুষ্ঠানটা করছি। আমাদের একটা গণচাঁদা বুথ আছে, আপনারা যা পারেন দিয়ে যাবেন এবং আমাদের যে বন্ধু বান্ধব আছে, আমাদের বাজারের টাকা আছে, সেটা সেভ করে আমরা আসলে বড় আয়োজনটি করেছি। তো সুতরাং সে জায়গা থেকে আমাদের কাউকে খুশি করার কোনো দরকার নাই, কারো কোনো অ্যালাইনমেন্টে আমরা কথা বলবো না এবং আমাদের এখানে খুবই ইনফর্মাল আলোচনা। আপনারা দেখেছেন যে অ্যারেঞ্জমেন্ট, নিচের কথা বলা, পুরো 2 দিনে আমরা চেষ্টা করব সিটিজেন, আরবান সিটিজেন যেরকম যে সে তার মতো করে চলবে, সে তার একটা নিজস্ব স্বকীয়তা আছে, এসে সে এখানে একটা কালচারালি লিকুইড ফর্মে তৈরি হয়, ইন্টারাকশন করে। তো সেটা আমরা আমাদের সেশনগুলোতে আমরা রাখতে চেষ্টা করব। এই মুহূর্তে আমি আহ্বান জানাচ্ছি আমার বন্ধু সহযোদ্ধা ডক্টর ইফাদুল হক, আমার সাথে কাজ করেন এবং উনি স্মিথ কলেজে আরবান পলিসি অ্যান্ড গভর্নেন্স পড়ান। আমরা এই যে 2 মাস ধরে যেই মানুষের সাথে কথা বলে যেই ন্যারেটিভগুলো আমরা পেয়েছি সেটা ইফাদ কিছু ব্যাখ্যা করবেন, তারপরে আমরা ওপেন আলোচনায় চলে যাব। আমাদের উদ্বোধক আশা করি আমাদের ইফাদের আলোচনার পরে যদি কথাটা বলেন দুটো সুবিধা হবে, যে উনি তো এমনিই আমাদের বাংলাদেশের জন্য একজন বাতিঘর, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু ক্রাইসিস টাইমে পাই, এমনি সময় তো পাই। বাংলাদেশের যখনই ক্রাইসিস হয়েছে তখনই মুশতাক খান আমাদেরকে আসলে আলো দেখিয়েছেন, যে জিনিসটা আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাই নাই। এবং সাউথ এশিয়ান পার্সপেক্টিভে, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে ওনার যেই চিন্তা, সেটা আমি মনে করি আমাদের ইফাদের আলোচনার পরে হয়তো উনি আরেকটু বুঝতে পারবেন, তখন তারপরে অফিসিয়ালি তিনি উদ্বোধন করবেন। তো উদ্বোধনের আগে আমরা আসলে আমাদের ভাবনাটা আপনাদের সবার সাথে এবং আমাদের উদ্বোধকের সাথে শেয়ার করতে চাই। ডক্টর ইফাদুল হক।